বডিতে ময়েশ্চার ধরে রাখতে চান, তাহলে লিলি হুইপ শিয়া বডি ওয়াশ আপনাকে সেই আরামটা দিতে পারে, ময়েশ্চার ধরে রাখার সুবিধা দিতে পারে। অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন, আই এম ড্যাম শিওর। হোয়াট অ্যাবাউট দোজ ক্রিকেটার্স যারা 7 জন ক্রিকেটারের কথা আমি বলছি, 4টা ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ যেটা হবে, 15 সদস্যের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে, সেই টি-20 সিরিজের ডাম্বুলার শুরুটা হবে এবং সেখানটায় 7 থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই খেলাটা হবে। 7 থেকে 11 জানুয়ারি যদি শুরু হয়, তার মানে 3-4 তারিখের মধ্যেই ক্রিকেটারদেরকে ক্যাম্পে যোগ দিতে হবে। যখন থেকে জয়েন করবে তারপর থেকে অন্তত 13 তারিখ পর্যন্ত, বিপিএল যেহেতু 23 তারিখ পর্যন্ত চলবে, এই ক্রিকেটাররা থাকবে না। 10 দিনের জন্য চট্টগ্রাম পর্বের পুরোটা পাকিস্তানি টপ নোচ ক্রিকেটারদেরকে পাচ্ছে না 4টা ফ্র্যাঞ্চাইজি। আপনারা সবাই জানেন খাজা নাফি, তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবং একই সাথে ফাহিম আশরাফ, এই দুজন ক্রিকেটারকে রংপুর পাচ্ছে না এই মাঝখানের সময়টা, এবং তারা দুজনই 15 সদস্যের সেই দলে ডাক পেয়েছেন। রাজশাহীর খেলা আপনারা যারা দেখেছেন, রাজশাহীর খেলা দেখে যাদের মানে কি বলবো, স্বস্তি অস্বস্তি সবই কাজ করেছে। নাজমুল হোসেন শান্ত অনবদ্য সেঞ্চুরি করেছিলেন। মাঠেই মৃত্যু, মাঠেই জানাজা। কোচ মাহবুব আলীর বিদায় কাঁপছে ক্রিকেট আঙ্গন। বাজে সময় কাটাতে পারছে না মোহামেডান, ড্র দিয়ে বছর শেষ বসুন্ধরা আবাহনীর। মাঠের মানুষ মাঠেই বিদায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট আঙ্গনে। মাঠে প্রথম জানাজা শেষে কুমিল্লায় দাফন। মাঠের মানুষ মাঠ থেকেই বিদায় নিলেন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে মাহবুব আলী জ্যাকি, যিনি ছিলেন ক্রিকেটার তৈরির কারিগর। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন মাহবুব আলী। আসরের তাদের প্রথম ম্যাচের আগে মাঠে অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল টিম তাৎক্ষণিক সিপিআর দেয়। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় সিলেটের আল হারামাইন হাসপাতালে। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেও প্রাণ ফেরাতে পারেননি। আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 দিকে ইন্তেকাল করছেন। শোকের ছায়া নেমে আসে ক্রিকেট অঙ্গনে। হাসপাতালে ছুটে আসেন মাহবুব আলী জ্যাকির শিষ্যরা। মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, হাসান মাহমুদ, শরীফুল কেউ নিজেদের ধরে রাখতে পারেননি। এসেছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। তার পরিবারের সাথে থাকার আশ্বাস দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সিজন জুড়ে ওনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি। যদিও ফিনান্সিয়ালি কখনো এই লসটাকে আমরা কভার করতে পারবো না। মাহবুব আলী জ্যাকির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন তার শিষ্যরা। বাদ যাননি সাকিব আল হাসানও। রিশাদ হোসেন সুদূর অস্ট্রেলিয়া থেকে শোক জানিয়েছেন। যে মাঠ থেকে চিরবিদায়, সেখানেই প্রথম জানাজা। এরপর নিজ বাড়ি কুমিল্লায় যায় মাহবুব আলী জ্যাকির মরদেহ। সেখানেই দাফন করা হয় তাকে। পরপারে পাড়ি জমালেও মাহবুব আলী জ্যাকির অবদান স্মরণীয় হয়ে থাকবে দেশের ক্রিকেটে। প্রিয় কোচ মাহবুব আলী জাকিকে শেষবারের মতো দেখে হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মৃত্যুর খবর পেয়ে বিদ্যুৎ বেগে মাঠ থেকে হাসপাতালে ছুটে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও তার চোখ ছিল অশ্রুসিক্ত। নাইম শেখ, হাসান মাহমুদ, শরীফুল ইসলামরাও হাসপাতালে ছুটে এসেছেন তাদের গুরুকে শেষবারের মতো দেখার জন্য। জানা গেছে আজ সন্ধ্যা নাগাদ সিলেটের আউটার মাঠে অনুষ্ঠিত হবে মাহবুব আলী জাকির প্রথম জানাজার নামাজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট 20 পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এরই মধ্যে হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায় মাহবুব আলী আর নেই, পৃথিবীর মায়া তিনি ত্যাগ করেছেন। এরপর হাসপাতালে একে একে ছুটে যান বিসিবি কর্মকর্তা, ক্রিকেটার, কোচরা।
বিসিবি সভাপতি বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মাঠ থেকে সবার আগে ছুটে যান হাসপাতালে। এরপর একে একে আসতে থাকেন ক্রিকেটাররা। সবার চোখে মুখে শোকের ছায়া, পানিতে চোখ টলমল করছে, কেউ যেন মেনে নিতে পারছেন না এই মৃত্যু। বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক শোক বার্তায় বলা হয়, মাহবুব আলী জাকি আজ সিলেটে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 59 বছর। প্রাক্তন ফাস্ট বোলার জাকি তার খেলার সময় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও খেলেছেন। আবাহনী এবং ধানমন্ডির মতো শীর্ষস্থানীয় ক্লাবগুলোর হয়ে খেলেছেন। তার খেলোয়াড়ি জীবনের পর জাকি কোচিং এবং খেলোয়াড় উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি 2008 সালে হাই পারফরমেন্স কোচ হিসেবে বিসিবিতে যোগদান করেন এবং তার কাজের মাধ্যমে দেশে পেস বোলিং এর বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই কঠিন সময়ে বিসিবি তার পরিবার, বন্ধু বান্ধব ও ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির শোক জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শোক বার্তায় বলা হয়, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকির মৃত্যুতে রাজশাহী ওয়ারিয়র্স গভীরভাবে শোকাহত। অনুশীলনের সময় অসুস্থ হয়ে তিনি দুঃখজনকভাবে মারা যান। আমরা তার পরিবার, ঢাকা ক্যাপিটালসের সহকর্মী এবং সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। খেলায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। এই কঠিন সময়ে সর্বশক্তিমান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন এবং তার প্রিয়জনদের শক্তি দিন। আবার এলো বিপিএল। হ্যাঁ, বিপিএল এর থিম সং এর এই কথার মতোই বিপিএল তো আবার চলেই এলো। নানান বিতর্ক, অনিশ্চয়তা, নাটকীয়তা, সমালোচনাকে সঙ্গী করে এবং এই উপাদানগুলি বিপিএল এর সঙ্গী হিসেবে টুর্নামেন্ট জুড়ে থাকবে বলেই প্রবল আশঙ্কা করছি। এবারের বিপিএল যে অন্যান্য বিপিএল এর চেয়ে আলাদা হবে, ভিন্ন কিছু হবে, বিতর্ক মুক্ত হবে, অমন আশা করার খুব একটা কারণ আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা তো অন্য আলোচনা, অন্যান্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি, করব, সামনেও আরো করতে হবে। আজকের এই আলোচনাটা বিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ফেভারিট র্যাঙ্কিং। এবারে বিপিএল এ শিরোপা জিতবে কোন দল? টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে 6টা দল যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে তাতে ফেভারিট র্যাঙ্কিং এ 1 থেকে 6 নম্বরে কোন দল কোথায় তা নিয়ে এই আজকের আলোচনাটা। একটা তো বিপিএল এর নিলাম হওয়ার পর আমি একটা র্যাঙ্কিং করেছিলাম, বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলাদা র্যাঙ্কিং করেছিলাম, কিন্তু এই বিপিএল শুরু হওয়ার আগে ফাইনাল ফেভারিট র্যাঙ্কিংটা করতে চেয়েছিলাম একেবারে শেষ মুহূর্তে। কেননা অতীত অভিজ্ঞতা থেকে তো জানি যে শেষ মুহূর্তেও অনেক কিছু আসলে হবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন কি হয়েছে সেটা তো আমরা দেখেছি। ফলে এই শেষ মুহূর্তে আমি আমার ফেভারিট র্যাঙ্কিংটা করছি বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে কারা ফেভারিট র্যাঙ্কিং এ 1 থেকে 6 নম্বরে কোন দল কোথায় রয়েছে। অবভিয়াসলি সব তো আর আপনার সঙ্গে মিলবে না, কিছু কিছু হয়তো মিলতে পারে, কিছু কিছু হয়তো নাও মিলতে পারে। চলুন দেখা যাক। 6 দলের মধ্যে 6 নম্বরে চট্টগ্রাম রয়্যালস। আমার মনে হয় এইটার সঙ্গে আপনাদের সবারটাই মিলে যাবে, স্পেশালি টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা যেইভাবে মালিকপক্ষ ছেড়ে দিল এবং যেইভাবে বিসিবি সেইটা টেক ওভার করলো তার প্রেক্ষাপটে চট্টগ্রাম রয়্যালস এবার
কমিটির টিম, তবে ফিক্সিং টিম হওয়ার চেয়ে কমিটির টিম হওয়া ভালো। গতবারের রাজশাহী দল যেরকম মোটামুটি ফিক্সিং টিম হয়ে গিয়েছিল এবং সেইটার হ্যাংওভার এই বিপিএলও রয়েছে, ওই রাজশাহীর মালিক পক্ষ থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত অনেকেই তো আসলে খেলতেও পারছেন না, মানে বিপিএলের সঙ্গে সংশ্লিষ্টই থাকতে পারছেন না। ফলে এইভাবে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টটা শুরু করলে আরও অনেক কেলেঙ্কারি হয়তো বা হতে পারতো, সেইটা অন্তত পক্ষে এড়ানো গেছে সম্ভবত। আর আমি যে একটা ভিডিও করেছিলাম সেইখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ভাইয়ের কথাতেও ওইটা তো আসলে স্পষ্ট বোঝা গিয়েছে যে বিপিএল এ ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং করে টাকা তুলতে পারবে না বলেই হয়তো বা মালিক পক্ষ মালিকানা থেকে সরে গিয়েছে। মাঠের যদি আলোচনাতে আসি, যেই টিম তারা করেছে সেইখানটাতে সবচেয়ে বড় নাম নাইম শেখ। 1,10,00,000 টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়ে ব্যাপক চমক নিলাম থেকে দেখিয়েছিল এই চট্টগ্রাম রয়্যালস। তবে তখন থেকেই আসলে বোধহয় একটা ধারণা তৈরি হয়েছিল যে খেলা সম্পর্কে তাদের ধারণা খুব কম, এবং সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে কি হবে, ওই নিলামের টেবিল কিংবা এই যে মাঠের বাইরের এত সব ঘটনা প্রবাহ, যেইখানটাতে এখন টিম ডিরেক্টর করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে, প্রধান কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে। যেই টিমটা মাঠে নামছে শেখ মাহিদির ক্যাপ্টেন্সিতে, সেই টিমটার অবস্থা আসলে তথৈবচ। আমি যদি শক্তি দুর্বলতা এইসব নিয়ে আলোচনা করবো, 6 নম্বরে কেন রেখেছি আপনি দেখেন, এই টিমটাতে ব্যাটিং বলতে আসলে কিছু নাই। নাইম শেখের কথা বলছিলাম, তার বাইরে মাহমুদুল হাসান জয়, শুভাগত হোম, সালমান হোসেন, জিয়াউর রহমান, এদের নিয়ে একটা টি-20 টিম কিভাবে হবে? আর হচ্ছে গিয়ে বিদেশি ক্রিকেটার নাকি মাত্র 2 জন এসে পৌঁছেছেন, বাকিরা আসবেন বলে প্রত্যাশা করছেন। ফলে অবস্থাটা আসলে খুবই খারাপ, তাদের জন্য 11 নামানোটাই দুষ্কর। ব্যাটিংটা এমনিতেই লোকাল কালেকশনও যদি ধরেন, এই জায়গাটাতে বিদেশি ক্রিকেটার এনে অবশ্যই এই দুর্বলতা দূর করতে হবে, কিন্তু তাদের এই ব্যাটিংয়ের জায়গাটা ভীষণ রকমের নড়বড় বলে আমার কাছে মনে হয়। তুলনামূলকভাবে তাদের বোলিং ভালো, স্পিন ডিপার্টমেন্টটা তো খুবই ভালো, যেখানে শেখ মাহেদী হাসান এবং তানভীর ইসলাম আমাদের ন্যাশনাল টিমের 2 জন স্পিনার রয়েছেন। আরাফাত সানি অভিজ্ঞ, তিনিও রয়েছেন। আর শুভাগত হোমের কথা বলতে পারেন, তিনিও এই ডোমেস্টিক সার্কিটে তার অফ স্পিনে যথেষ্ট কার্যকর। পেস বোলিং এ শরীফুল ইসলাম রয়েছেন, ন্যাশনাল টিমের একজন পেস বোলার, তার সঙ্গে আবু হায়দার রনি এবং মুকিদুল মুগ্ধ, সুমন খান্ডা রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে তাদের তাও ভালোই, কিন্তু ব্যাটিংটা আসলে যাচ্ছে তাই, এবং মাঠের বাইরে যে সব ঘটনা প্রবাহ, তাতে করে এই চট্টগ্রাম রয়্যালসকে আমি 6 নম্বরের উপরে রাখতে পারছি না। 5 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। স্যাডলি এই দলটারও বিপিএল শুরু হওয়ার আগের দিন নেতিবাচক কারণে তাদেরও মিডিয়ায় সংবাদ শিরোনাম হতে হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস সিএনজি টিম হয়ে গিয়েছে। কেন বুঝতেই পারছেন, ওই বিপিএল শুরু হওয়ার আগের দিন তাদের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ভাই এবং সহকারী কোচ তালহাজু ভাই তারা সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছেন। পরবর্তীতে অবশ্যই এটা মিটমাট হয়েছে। সুজন ভাই তখন বলেছিলেন যে এই টিমে তিনি কোচিং করাবেন না, বিপিএল করাবেন না। পরবর্তীতে এটা মিটমাট হলেও আলটিমেটলি যে পুরো টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস এই বিপিএল এর শুভ সূচনা। মাঠের ক্রিকেটে দেশি ব্যাটাররা দেখাবেন কি রান বন্যা। বিশ্বকাপ পূর্বে প্রস্তুতির বড় একটা অংশ হতে যাওয়া এই টুর্নামেন্টের শুরুতেই টাইগার ব্যাটারদের ব্যাটে সম্ভাবনা। এই আসরের প্রথম অর্ধশতক আর শতক দুটো কীর্তি বাংলাদেশি ব্যাটারদের দখলে। দেশের ক্রিকেটে মহা উৎসব মানেই এই বিপিএল। প্রতিবারের মতো এবারও প্রত্যাশা শুরু থেকেই দেশি ব্যাটারদের কাছ থেকে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে বিদেশিদের ভিড়ে দেশিরা কেমন করে সেটাই যেন দেখার অপেক্ষা। তবে টুর্নামেন্টের শুরুতেই সেই প্রশ্নের উত্তরে ব্যাট হাতে সামনে এসেছেন নাজমুল হোসেন শান্তরা।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটা আলাদাভাবে নজর কেড়েছে। তার ইনিংসে ছিল আত্মবিশ্বাসের ছাপ, স্ট্রোক মেকিংয়ে স্পষ্টতা আর পরিকল্পনার পরিপক্কতা। সব মিলিয়ে দারুণ ইনিংস খেলছিল ছেলেটা। শুরু থেকেই আক্রমণ আর রেখেছেন ম্যাচের নিয়ন্ত্রণ, এটাই আসলে তার কাছ থেকে প্রয়োজন। এদিকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিটা শুরুর দিকে বড় ইনিংস খেলার চেষ্টা নয়, বরং দায়িত্ব নেওয়ার গল্প, ঝুঁকি না বাড়িয়ে উইকেটের মূল্য বোঝা, পরিস্থিতি অনুযায়ী বড় শট নির্বাচন করা, সব মিলিয়ে তার ব্যাটিংয়ে ছিল পরিণতির ছাপ। বল বুঝে খেলা, স্ট্রাইক রোটেট করা। শান্ত শুরু করেছেন শান্তভাবে, টেক্সট বুক স্টাইলে। এরপর ধীরে ধীরে গিয়ার বদলানো, সেট হওয়ার পর আক্রমণাত্মক পরিকল্পনা। হঠাৎ করেই নয়, স্পিন হোক কিংবা পেসে, শান্ত ব্যাটিং করেছেন দেখার মতো করে। অধিনায়ক হিসেবে তার ইনিংস ছিল দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য বার্তা। এই সেঞ্চুরি আপাতত সময়ে ব্যক্তিগত অর্জনের থেকেও বেশি কিছু। এই শান্তকে নিয়ে এই টি-20তে ছিল সমালোচনার সুর। সেই শান্ত বিপিএল এর শুরুতেই আলোচনার কেন্দ্রে। ব্যাটে জবাব দেওয়ার চেয়ে শক্ত ভাষা কি বা হতে পারে। অবশ্য বিপিএল এর গল্প খুব দ্রুতই বদলায়। এই ফর্ম কতদূর গড়ায় সেটা এখন দেখার অপেক্ষা। সামনে টি-20 বিশ্বকাপ, সে কারণে এবারের বিপিএল কেবল ফ্রাঞ্চাইজি একটি টুর্নামেন্টই নয়, বরং জাতীয় দলের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এজন্যই তো তাড়াহুড়ো করে এই বিপিএল আয়োজন করা। এমন প্রেক্ষাপটে শান্ত এবং পারভেজদের মতো ফ্রন্ট লিস্টের ব্যাটারদের ইতিবাচক সুরটা স্বস্তির বার্তায় দেয় দল এবং দলের ভাবনায় থাকা মানুষদের জন্যে।
আমাদের হয়তো সামনে সৌম্য এবং আরও ফরেনার আসতে পারে। ফার্স্ট ম্যাচ নিশ্চয়ই অনেক আশা ছিল, এক্সপেকটেশন ছিল, কি হলো আসলে ম্যাচটা থেকে? অবশ্যই ফার্স্ট ম্যাচে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, বাট এটা তো ফার্স্ট ম্যাচ। আমাদের বলাররা মোটামুটি খারাপ না, ভালো করেছে, 15-20 রান বেশি হয়েছিল, বাট আমাদের ব্যাটসম্যানরা আমরা আসলে মিস্টেক করে ফেলছি। আর আমাদের টপ অর্ডার থেকে যদি একটা বা দুইটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যেত, বাট ইটস ফার্স্ট ম্যাচ, সো এখানে থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের সবাই এই মিস্টেকগুলো থেকে শিখে আসবে আবার। সেটা আপনারা যে টিমটার সঙ্গে খেলেন গত 24 ঘন্টা অনেক ঝড় গেছে তাদের উপরে, যে মালিকানা চেঞ্জ হয়েছে, টিম ম্যানেজমেন্টে চেঞ্জ এসেছে, মাত্র 2 জন ফরম্যাট নিয়ে তারা খেলেছে আজকে। মানে ওভারঅল টিমের অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে তাদের কাছে তাদের সঙ্গে আরেকটু ভালো ফাইট বা একটু ভালো এক্সপেকটেশন ছিল কিনা, বা ওদের টিমের যে মনটা দেখলেন সেটা কেমন লাগছে? না দেখেন, আসলে টি-20 খেলা তো একজন দুইজনের উপরে অনেকটা ডিপেন্ড করে, সো ওদের ফরেনার একজন খুব ভালো ব্যাটিং করেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা ব্যাটসম্যানরা আসলে কলাপস করাতে ব্যাটসম্যান যদি কেউ ওইখান থেকে দাঁড়াতে পারতো আমাদের খেলাটা তো আমাদের হাতে চলে আসতে পারতো। সো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এগুলো সব ঠিক হয়ে যাবে। সৌম্য ভাই কবে জয়েন করতে পারে, আর আপনাকে কালকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, সৌম্য ভাই ফেরার পর কি আপনি ক্যাপ্টেন থাকছেন নাকি উনি ক্যাপ্টেন্সি দেবেন? এটা আমি জানি না ম্যানেজমেন্টেরই, বাট আমাদের হয়তো সামনে সৌম্য এবং আরও ফরেনার আসতে পারে, সো তখন হয়তো আলাদা কিছু হতে পারে। মানে আপনাদের দলে তো শাহবাজ জিপু ছিল, কিছু বিদেশি প্লেয়ারের সমস্যা ছিল, তারপর কেন একাদশে কি তাকে দেখা যায়নি? দেখা যাচ্ছিল যে আপনার 11 একটা ব্যাটসম্যান শট। আমাদের জিনিসটা দেখেন, আমাদের টিম কম্বিনেশনের ব্যাপার ছিল। আপনি আমাদের 6 জন থেকে 7 জন ব্যাটসম্যান ছিল, সেখানে হায়দার আলী একটা ফরেনার, সেও একজন ব্যাটসম্যান ছিল, আর সাব্বির টপ অর্ডার, আমি টপ অর্ডার এবং ইয়েও টপ অর্ডার, সোহান। সো আমার মনে হয় টিম কম্বিনেশন ঠিক ছিল, বাট আমরা আসলে কেউ যদি আমরা পারফর্ম করে টপ অর্ডার থেকে কেউ রান করতো তাহলে হয়তো পুরো গেম সিনারিওটাই চেঞ্জ হয়ে যেত। সাব্বির হোসেন লাস্ট কবে রান করছে বাংলাদেশের ডোমেস্টিক সাইডে? সাব্বিরকে তো আসলে অলরাউন্ডার হিসাবেই খেলানো হয়েছে, আর ও দেখবেন যে
সেঞ্চুরি করেই নাজমুল শান্তর সেই ভো দৌড়, তারপর লাফিয়ে উঠে উল্লাস। প্রিয় ব্যাটে ট্রেডমার্ক চুমো বাড়িয়ে দিলেন ভক্তদের দিকেও। বড় ভাই মুশফিকুর রহিম জড়িয়ে ধরে দিলেন ভালোবাসা। শান্তর খুশি যেন বাঁধ মানে না, এই সেঞ্চুরি যে একটু বেশি স্পেশাল। শেষদায় আদায় করলেন শুকরিয়া। চলতি বিপিএল এর প্রথম ম্যাচেই রাজস্বিক সেঞ্চুরি রাজশাহীর অধিনায়কের। সিলেট টাইটান্সের দেয়া 191 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স। খালেদ আহমেদের ফাঁদে পড়ে তাদের ওপেনার তানজিদ তামিম 10 রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান মিরাজের শিকারে পরিণত হওয়ার আগে করেন 20 রান। দুই ওপেনারকে হারালেও দলকে চাপে পড়তে দেননি অধিনায়ক নাজমুল শান্ত। বাউন্ডারির পসরা সাজিয়ে দলকে সঠিক পথে রাখেন তিনি। 50 তুলে নেন রাজশাহীর অধিনায়ক। পূরণ করেন অভিজ্ঞ মুশফিকের সাথে 50 রানের পার্টনারশিপও, যেখানে শান্তর অবদানই বেশি। 50-র পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান শান্ত। সিলেটের বোলাররা চ্যালেঞ্জ জানাতে থাকেন, তবে রাজশাহীর অধিনায়ককে আটকে রাখা যায়নি। ঠিকই রাজস্বিক শতক তুলে নিয়ে দলকে জেতান। ফলে 190 রানের বিশাল পুঁজি গড়েও লাভ হয়নি সিলেট টাইটান্সের। শুক্রবার বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত। সিলেটের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইম আইয়ুব ও রনি তালুকদার। ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু আইয়ুবের। যদিও সাইম আইয়ুবকে বেশিক্ষণ টিকতে দেননি রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইম। 36 রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর হজরতুল্লাহ জাজাই এসে যোগ দেন রনি তালুকদারের সঙ্গে। পাওয়ার প্লের 6 ওভার শেষে 45 রান তোলে সিলেট। জাজাইকে উইকেটে টিকতে দেননি সন্দীপ লামিচানে। ডাউন দ্য উইকেটে এসে লামিচানেকে মোকাবিলা করতে যান জাজাই। দুর্দান্ত স্টাম্পিং মুশফিকুর রহিমের। 18 বলে 20 রান করে ফিরে যান জাজাই। 68 রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে দলটি করে 75 রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রনি তালুকদার। রনি যখন 50 থেকে মাত্র 9 রান দূরে, তখনই লামিচানের আঘাত। তার দুর্দান্ত গুগলিতে বোকা বনে গেলেন রনি। 34 বলে 4 বাউন্ডারিতে 41 রান করেন। 104 রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় সিলেট। এরপর পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিংয়ে রানের গতি বাড়ায় সিলেট। ছক্কা হাঁকিয়ে 50 তুলে নেন ইমন। তার সঙ্গে যোগ দেন আফিফ হোসেন ধ্রুবও। সব মিলিয়ে বড় পুঁজির দেখা পায় সিলেট টাইটান্স। শেষ হলো বিসিবির 8 ঘন্টার ম্যারাথন সভা। আলোচনার কেন্দ্রে বিপিএল, চ্যালেঞ্জের নাম নিরাপত্তা। ये मेरे लिए बिल्कुल लाकी है, क्योंकि पिछले साल भी जो अच्छी परफॉर्म किए तो उसके लिए फिर मेरा कमबैक हुआ पाकिस्तान टीम के लिए, और इंशाल्लाह मेरी यही कोशिश है कि इस साल भी अच्छा परफॉर्म करो, अपनी टीम को जितवा दो। বিপিএল এ নাহিদ মোস্তাফিজদের সতীর্থ হয়ে উচ্ছ্বসিত খুশদিল। রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে নেপালিদের সমর্থন চান লামিছানে। এই বছরই নারী ফুটবলারদের 1.5 কোটি টাকা পুরস্কার দিতে চায় ফেডারেশন। কক্সবাজারেই হবে টেকনিক্যাল সেন্টার। সাফ জয়ী যারা হয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন আমরা কমিটেড, আমরা তাদেরকে তাদের কমপ্লিট পুরস্কারটা দিব। শুধু ক্রিকেটের খবর। মিরপুরে শেষ হলো ক্রিকেট বোর্ডের ম্যারাথন সভা। প্রায় 8 ঘন্টার সভা শেষে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন বিপিএল। দেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার চ্যালেঞ্জ উতরে যেতে চায় বিসিবি। যদিও ব্রিফিংয়ে জানানো হয়েছে দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
চলতি মৌসুমের মধ্যেই দেশব্যাপী 100 উইকেট বানাতে চায় বোর্ড, যার শুরুটা হবে পূর্বাচল দিয়ে। হোম আপ ক্রিকেটে 21 পরিচালকের সাথে আলোচনায় বসেছিলেন সভাপতি আমিনুল ইসলাম। বেলা 11:30টায় শুরু হওয়া সভায় সশরীরে যোগ দেননি ফারুক আহমেদ, রোয়াবা দৌলা, ইফতেখার মিঠু ও আসিফ আকবর। আমাদের বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাআল্লাহ আমরা হয়তোবা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। পূর্বাচলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। বিপিএল দিয়ে পাকিস্তান দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছিলেন খুশদিল শাহ, তাই এই টুর্নামেন্ট পাক ক্রিকেটারের কাছে বিশেষ কিছু। রংপুর জার্সিতে সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি দিয়েছেন খুশদিল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন মুস্তাফিজ, নাহিদ রানার বন্দনা। বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। অব্যবস্থাপনা, ফিক্সিং সন্দেহ অথবা পারিশ্রমিক নিয়ে জটিলতা, শেষ 11 আসরে সঙ্গী সমালোচনা, তারপরও কোনো অভিযোগ নেই খুশদিল শাহ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও ঢাকা লিগ যতবার খেলতে এসেছিলেন ততবার ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন পাকিস্তান অলরাউন্ডার। খুশদিলের কাছে বিপিএল মানে বিশেষ কিছু। এই টুর্নামেন্টে পারফর্ম করেই তো পাকিস্তানি স্কোয়াডে ফেরার সুযোগ পেয়েছিলেন। কখনো পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়নি, বরং আমি বলবো ঠিকঠাক পারিশ্রমিকের সাথে বোনাসটাও পেয়েছি। বিপিএল আমার জন্য বিশেষ কিছু। এখানে পারফর্ম করে পাকিস্তান দলে কামব্যাক করেছিলাম। শেষ আসরের মতো এবারও রংপুরের হয়ে বিপিএল খেলবেন খুশদিল শাহ। দলে নাহিদ রানা, মুস্তাফিজের মতো সতীর্থ পেয়ে উচ্ছ্বসিত তিনি। মুস্তাফিজ এক্সপিরিয়েন্স প্লেয়ার। মুস্তাফিজ ভালো বোঝেন সাদা বলে কিভাবে বল করতে হয়। বোলিং বৈচিত্র্য আছে। নাহিদ রানার জন্য দোয়া রইল, আশা করি বোলিং এ উন্নতি করবে। রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট পাক ক্রিকেটার। ড্রেসিং রুমে তরুণদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে চান খুশদিল। জুনিয়র हमारे साथ जितने भी होते हैं, বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। ড্রেসিং রুমে তরুণদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখন নির্ভর করে তারা কতটুকু শিখতে আগ্রহী। স্পেশালি जो मैनेजमेंट है, अल्लाह का शुक्र है। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 ভেন্যুর উইকেটই পছন্দ খুশদিলের। আসর শুরুর আগে করেছেন বিপিএল এর মার্কিং। 10 में से 7 नंबर। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ অনুশীলন করেছে সিলেট ও চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরে অনুশীলনের নামে চট্টগ্রাম রয়্যালস। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করেছে বন্দরনগরীর ফ্রাঞ্চাইজিটি। ফিল্ডিংয়ে বাড়তি জোর দিয়েছে শেখ মেহেদী, শরীফুলরা। তবে এখনও দলের সাথে যোগ দেননি কোনো বিদেশি ক্রিকেটার। তার আগে একই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের করা হচ্ছে দুবাই ক্যাপিটালসের একটি কিটব্যাগ। এটি দেখেই দর্শকদের বুঝে ফেলার কথা কে এসে পৌঁছেছেন সিলেটে। ঠিকই ধরেছেন, মুস্তাফিজুর রহমান হাজির রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএল মাতাতে। আইপিএল এ বাংলাদেশি মূল্যে 12 কোটি টাকা নিলামে দাম ওঠা এই ক্রিকেটার জানালেন সাকিব তাসকিনদের সঙ্গে আইএল টি20তে নিজের অভিজ্ঞতার কথাগুলো। সবাই থাকলে তো আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। আর কথা বলেই উঠে গেলেন দলের মাইক্রোতে, যেখানে আগে থেকেই এই পেসারের অপেক্ষায় ছিল তার পরিবার। মুস্তাফিজ 28 ডিসেম্বর এসে পৌঁছালেও দলের বাকিরা অবশ্য এসেছেন একদিন আগেই। গত 27 ডিসেম্বর সন্ধ্যায় ইফতিখার আহমেদের নেতৃত্বে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয় ক্রিকেটারদের এক বিশাল বহর। যেখানে ছিলেন খাজা নাফে, খুশদিল শাহ, আকিব জাবেদ, সুফিয়ান মুকিমরা, ছিলেন আরেক পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফও। রংপুরের 6 বিদেশির সবাই পাকিস্তানি। বিদেশি কোটায় খেলবেন রংপুর রাইডার্সের হয়ে ছিলেন বাংলাদেশি স্পিনার রাকিবুলও। তাদের পেছন পেছন অন্যান্য দেশি ক্রিকেটারদের পাশাপাশি বের হয়ে আসেন দলটির পেসার নাহিদ রানা এবং মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। চোটের কারণে গত আসরে আলিসের বিপিএল শেষ হয়ে গিয়েছিল মাঝপথেই। এবার নিশ্চয়ই পুরো আসর খেলতে মরিয়া এই স্পিনার রাখতে চাইবেন নিজের প্রতিভার স্বাক্ষর। আর নাহিদ আলিসের সঙ্গেই ছিলেন দলটির আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
দলের মিডল অর্ডারের সবথেকে বড় তারকা তাওহিদ হৃদয় এসেছেন সিলেটে, যাকে এবারের বিপিএল নিলাম থেকে 92 লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর রাইডার্স। ছিলেন আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নিলামের প্রথম ধাপে অবিকৃত ছিলেন তিনি, তবে শেষ অবধি তাকে কিনে নেয় রংপুর। তবে একেবারে সবার আগে এসে পৌঁছেছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান, যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তবে একে একে সবাই এসে পৌঁছালেও সেদিন রাতে দলের সঙ্গে ছিলেন না উইকেট কিপার ব্যাটার লিটন দাস এবং পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আসেননি লিটন, তবে খেলার কথা রয়েছে প্রথম ম্যাচ থেকেই। তবে দলের প্রধান কোচ মিকি আর্থার ছিলেন বেশ খোশ মেজাজে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে ওঠেন টিম বাসে, বসেন একেবারে সামনের সিটে। রংপুর রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় তাদের দেয়া বুদ্ধি কাজে লাগিয়েই রাইডার্সরা জিততে চাইবে ম্যাচ। দেখার পালা তার কতটুকুই বা সম্ভব হয় বিপিএল এর এই সিলেট পর্বে। 27 ডিসেম্বর সিলেট এসে পৌঁছাবেন রাইডার্সরা, সেটা ছিল আগে থেকেই জানা। তাই সিলেট বিমানবন্দরে শেষ বিকেলেই হাজির হয়েছিল তাদের দৃষ্টিনন্দন টিম বাস। ইউএস বাংলার একটি অভ্যন্তরীণ বিমানে চড়ে সন্ধ্যা 6:30টায় দল নামে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, আর সেখান থেকে বাসে চড়েই সোহানরা রওনা দেন টিম হোটেলের দিকে। আগামীকাল 29 ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তারা। 30 ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস, 1 জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স এবং 2 জানুয়ারি সিলেটের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে তাদের সিলেট পর্বের খেলা। এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন সুফিয়ান মুকিম। প্রথমবারের মতো মাতাতে এসেছেন বিপিএল, খেলছেন রংপুর রাইডার্স জার্সিতে। সিলেটে এই রিস্ট স্পিনারের সাথে কথা বলেছেন সহকর্মী আশফাক রুদ্র, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। পাকিস্তানের আজাদ কাশ্মীরে জন্ম সুফিয়ান মুকিমের, তবে ক্রিকেটার হয়ে ওঠা রাওয়ালপিন্ডিতে। টেপ টেনিস দিয়ে হাতে খড়ি, আর এখন পাকিস্তানের ভবিষ্যৎ তারকা। বাঁহাতি রিস্ট স্পিনের ভেলকিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছেন, তাও ফাইনালে বাংলাদেশকে হারিয়ে। অথচ ক্যারিয়ার শুরু করেছিলেন পেস বোলিং দিয়ে। টেপ বল মে ফাস্ট বোলিং করতা থা। আমি টেপ বলে ফাস্ট বোলিং করতাম। একাডেমিতে যাবার পর এমনিতেই চেষ্টা করি, তখন শুনেছি এটাকে চায়নাম্যান বলে। এরপর থেকে রিস্ট স্পিনার হয়ে যায়। মুঝে বাদ মে পাতা লাগা ইসকো চায়নাম্যান कहते हैं। জাতীয় দলের সাথে বাংলাদেশ সফর করলেও বিপিএলে এবারই প্রথম। স্পিন ট্র্যাকের গল্প জানা, তবে উইকেট সম্পর্কে ধারণা খুব একটা নেই। তাই বাংলাদেশি স্পিনারদের সাহায্য নিয়েছেন সুফিয়ান। बीपीएल के बारे में मतलब सुना था कि इधर स्पिन कंडीशंस होती है। বিপিএল সম্পর্কে শুনেছিলাম স্পিন কন্ডিশনে হয়। এখানে এসে উইকেট বোঝার চেষ্টা করছি। আমাদের দলে বেশ কিছু স্পিনার আছে, বিশেষ করে আলিস। তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। स्पिनर्स हैं, एलिस है। পাকিস্তানে অনেক কিংবদন্তি ক্রিকেটার থাকলেও সুফিয়ান মুকিমের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের নাম। ছোটবেলা থেকে সাকিব আল হাসানের ভক্ত, তবে এখন লিটন দাসের ব্যাটিং স্টাইল মুগ্ধ করছে প্রতিনিয়ত। সাকিব আল হাসান মেরে ফেভারিট ক্রিকেটার थे। ছোটবেলায় যখন বাংলাদেশের ক্রিকেট দেখতাম তখন সাকিব আল হাসান আমার পছন্দের ক্রিকেটার ছিল। এখনকার দলে লিটন দাস আমার পছন্দের। একই দলে যেহেতু আছি এটা দারুণ ব্যাপার। খুব পরিণত ক্রিকেটার লিটন দাস। हैं भी रंगपुर राइडर में और उनके साथ काफी अच्छी गपशप हुई है। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে পাকিস্তান দলের জায়গা হয়নি
সুফিয়ান মুকিমের। নির্বাচকদের সিদ্ধান্তে নাখোশ হলেও পারফর্ম করে যেতে চান এই স্পিনার।